আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আমাদের চেঞ্জিং সেন্টেন্স সিম্পল টু কমপ্লেক্সের দ্বিতীয় ক্লাসটা শুরু করছি। তো এই পর্যায়ে আমরা পড়ছিলাম, আমি তো তোমাদের বলেছিলাম যে সিম্পল টু কমপ্লেক্সকে আমি টোটাল 4 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা কি করব? আমরা যে নাউনের যে মডিফায়ার প্রি এবং পোস্ট মডিফায়ার আছে সেই মডিফায়ারগুলোকে কাজে লাগিয়ে রিলেটিভ ক্লজ গঠন করার মাধ্যমে বা অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করার মাধ্যমে একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করব। তো সেটারই ধারাবাহিকতায় গত ক্লাসে আমি তোমাদেরকে সম্ভবত 3টা বা 4টা এক্সাম্পল দেখিয়েছি, যেখানে আমি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তর করেছি। কিসের সাহায্যে? আবার বলছি, সেটা হচ্ছে তোমার যে নাউনের প্রি এবং পোস্ট মডিফায়ারকে কাজে লাগিয়ে। সেখানে আমি দেখিয়েছিলাম যে নাউনের প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত অ্যাডজেক্টিভকে আমরা সাবজেক্ট প্লাস লিঙ্কিং বা প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এভাবে করে আমি ক্লজ সাজিয়েছি, অ্যাপোজিটিভ দিয়ে ক্লজ সাজিয়েছি, তারপরে হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল দিয়ে ক্লজ সাজিয়েছি। আশা করি তোমরা সেগুলো বাসায় প্র্যাকটিস করেছো। আজকে আমরা আরও কিছু নাউন ফ্রেজের গঠন আছে, যে নাউন ফ্রেজগুলোকে কাজে লাগিয়ে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করব এবং সেভাবেই আমরা সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। চলো একটু দেখে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিছু এক্সারসাইজ বা এক্সাম্পল আমি অলরেডি তোমাদের জন্য লিখে রেখেছি। আমি সেগুলো একে একে তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, ইনশাল্লাহ তোমরা বুঝে যাবে। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি প্রথম এক্সাম্পলের কথাই বলছি, যে তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যখন আমরা চ্যাপ্টার 1-এ সাবজেক্টের গঠন পড়ছিলাম তখন এমন একটা সবার শেষের দিকে এমন একটা কথা বলেছিলাম যে মাঝে মধ্যে শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভ এবং তার আগে দা প্লাস অ্যাডজেক্টিভ বসিয়ে সাবজেক্ট গঠন করা যায় এবং এই সাবজেক্টটাকে প্লুরাল সাবজেক্ট হিসেবে বিবেচনা করতে হবে। যেমন আমি বলেছিলাম যে দ্য পুয়ার আর নট অলওয়েজ আনহ্যাপি। এখানে সাবজেক্ট হয়েছে কি? দ্য পুয়ার। খেয়াল করো, পুয়ার শব্দটা মূলত একটা অ্যাডজেক্টিভ। আমি যখন বলছি পুয়ার পিপল, রাইট? আচ্ছা, এখানে এই পিপল সম্পর্কে তথ্য দিচ্ছে পুয়ার শব্দটা, ঠিক আছে? কিন্তু এখানে দেখো পুয়ারের পরে আর কিন্তু কোনো নাউন নেই এবং সাবজেক্টের পজিশনে কেবল পুয়ারই আছে এবং তার মডিফায়ার হিসাবে দা আছে। এরকম শুধু যে সাবজেক্টের পজিশনে হবে তা নয়, আমি তো তোমাদেরকে বলেছিলাম যে নাউন ফ্রেজটা অবজেক্টের পজিশনেও বসতে পারে, প্রিপোজিশনাল অবজেক্টের পজিশনেও বসতে পারে। এরকম প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু এই ধরনের গঠন বসতে পারে, অর্থাৎ দা প্লাস অ্যাডজেক্টিভ। তখন আমরা এই গঠনটাকে, এই নাউন ফ্রেজটাকে প্লুরাল নাউন ফ্রেজ হিসেবে ধরবো, যদিও শেষে কোনো এস নাই। এবং সে কারণে আমি কি করেছি, এখানে আর যুক্ত করেছি। হ্যাঁ, এখন সেন্টেন্সটা খেয়াল করো, দ্য পুয়ার আর নট অলওয়েজ আনহ্যাপি। গরিবরা সব সময় যে অসুখী বিষয়টা তা নয়। হ্যাঁ, এখন দেখো দ্য পুয়ার এই নাউন ফ্রেজটাকে কাজে লাগিয়ে আমি একটা রিলেটিভ ক্লজ গঠন করছি। কিভাবে? সেটা তোমরা এভাবে লিখবা, দোজ হু আর পুয়ার। ওই সকল ব্যক্তি বা ওই সকল মানুষ যারা গরিব, দোজ হু আর পুয়ার, অর্থাৎ এই অংশটাকে ভেঙে এই অংশটাকে আমি এভাবে লিখলাম, দোজ হু আর পুয়ার আর নট অলওয়েজ আনহ্যাপি। তখন সেন্টেন্সটা সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে গেল। ঠিক আছে স্যার? কিভাবে হলো? এখানে হু আর পুয়ার এটা একটা রিলেটিভ ক্লজ, আবার দোজ আর নট অলওয়েজ আনহ্যাপি এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দুটো ক্লজের সমন্বয়ে একটা
কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়ে গেল। তাহলে আমি এখানে কি করলাম, আমি এখানে দ্য পুয়ার যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে সেটাকে আমি একটা তোমার রিলেটিভ ক্লসের সমন্বয়ে একটা সাবজেক্ট গঠন করেছি, সেটা নিয়েই। এটা এই পজিশনে থাকলেই হবে তা নয়। এই যে দ্য প্লাস অ্যাডজেক্টিভ, এটা নাউন যত জায়গায় বসতে পারে বা নাউন ফ্রেজ যত জায়গায় বসতে পারে, এই গঠনটা ঠিক তত জায়গায় বসতে পারে। অর্থাৎ এটাকে তুমি একটা ইউজুয়াল নাউন ফ্রেজ হিসেবেই ট্রিট করতে পারো। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাদেরকে, খুব ভালো করে খেয়াল করো। আমি বললাম যে উই শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার। উই শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার। হ্যাঁ, এখানে আমি পুয়ারটাকে অবজেক্ট পজিশনে নিয়ে গেলাম, তখন সেন্টেন্সটা এভাবে লিখব, একই কথা, উই শুড নট লুক ডাউন আপন দোজ হু আর পুয়ার। আরেকটা বিষয় খেয়াল করো, এখানে যে আমি আর দিয়েছি, এটা যে সবসময় যে আর হবে তা নয়। যদি মেইন ক্লজটা পাস্ট টেন্সে হতো তখন কিন্তু এটা ওয়ের হতো, তবে কখনোই ওয়াজ বলবা না। কেন বলবো না? আমি বলেছি যে দ্য পুয়ার, এটাকে আমাকে প্লুরাল হিসেবে ট্রিট করতে হবে। তাহলে এবং এই কারণে কিন্তু এখানে দোজ লিখেছি। তাহলে দোজ হু, তাহলে হুটা প্লুরাল, প্লুরালের জন্য আর বসেছে, পাস্ট হলে ওয়ের বসবে। ঠিক আছে স্যার, তাহলে এই বিষয়টা সিম্পল থেকে কমপ্লেক্স কীভাবে করব, সিমিলার এক্সাম্পল তোমাকে মনে রাখতে হবে। আসলে তোমাকে অ্যাডজেক্টিভ চিনতে হবে। এখানে যে শুধু জেনুইন অ্যাডজেক্টিভ কাজ করবে তা নয়, পাস্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ দিয়েও কিন্তু এটা হয়ে যায়। যেমন দ্য এডুকেটেড, খুব ভালো করে খেয়াল করো, একটা সেন্টেন্স এমন লিখলাম যে দ্য এডুকেটেড ক্যান প্লে a very important role in removing the illiteracy from our society. The educated can play a very important role in removing the illiteracy problem in our society. Okay, from our society. তো এক্ষেত্রে আমি দ্য এডুকেটেড, এটা সাবজেক্ট হয়েছে, দা হচ্ছে ডিটারমিনার, হ্যাঁ, এরপরে হচ্ছে এডুকেটেড, এটা হচ্ছে একটা পাস্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, এবং দ্য এডুকেটেড কিন্তু সাবজেক্ট হয়েছে। তো তখন আমি যখন এটাকে কমপ্লেক্স করব তখন আমরা লিখব যে দোজ হু আর এডুকেটেড, হ্যাঁ, ক্যান প্লে আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন রিমুভিং ইলিটারেসি ফ্রম দ্য সোসাইটি। ঠিক আছে স্যার, তাহলে এটা শুধুমাত্র জেনুইন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে নয়, আমরা অ্যাডজেক্টিভের যে পাস্ট পার্টিসিপল পড়েছি, প্রেজেন্ট পার্টিসিপল পেরেছি, সবগুলো দিয়ে কিন্তু এই স্ট্রাকচারে যদি থাকে তখন আমরা এভাবে সিম্পলকে কমপ্লেক্স করতে পারবো। 2 নম্বর এক্সাম্পলে আসেন। এটা একটু ট্রিকি, এটা একটু ক্রিয়েটিভ হতে হবে আপনাকে। নাউনের পর পোস্ট মডিফায়ার হিসাবে সবচেয়ে বেশি যে মডিফায়ারটা বসে সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। বলেছিলাম স্যার, নাউনের পর পোস্ট মডিফায়ার, যে কয়টা পোস্ট মডিফায়ার আছে, 5 ধরনের পোস্ট মডিফায়ার আছে, তার মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত হয় কোনটা স্যার? প্রেপোজিশনাল ফ্রেজ। তো প্রেপোজিশনাল ফ্রেজ কীভাবে গঠিত হয়? প্রেপোজিশন প্লাস প্রেপোজিশনাল অবজেক্ট, প্রেপোজিশন প্লাস প্রেপোজিশনাল অবজেক্ট। কথাটা বারবার আমি তোমাদেরকে শিখিয়েছি, পড়িয়েছি, বলিয়েছি, ইনশাল্লাহ তোমাদের মনে থাকবে। দেখো এখানে 2 নম্বর সেন্টেন্সে আমরা কি করব, যে প্রেপোজিশনাল ফ্রেজকে রিলেটিভ ক্লসে পরিবর্তন করব। তো সেখানে এই কাজটা করার ক্ষেত্রে আমাদেরকে একটু কি হতে হবে? ক্রিয়েটিভ হতে হবে, সৃষ্টিশীল হতে হবে। হ্যাঁ, আমাদেরকে একটু চিন্তাশীল হতে হবে, চিন্তা করে বসাতে হবে যে আসলে এখানে উত্তরটা বা কিভাবে আমি ক্লসটা সাজাবো। দেখো এখানে সাবজেক্ট হিসেবে আমরা পেলাম পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফ্রেন্ডলি। বাংলাদেশের মানুষ অত্যন্ত কি বন্ধুত্বপূর্ণ। পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফ্রেন্ডলি। এখানে সাবজেক্ট হচ্ছে পিপল অফ বাংলাদেশ, তার মধ্যে পিপল হচ্ছে হেড নাউন
আর অফ বাংলাদেশ হচ্ছে তার পোস্ট মডিফায়ার, এবং অফ বাংলাদেশ কথাটা এসে পিপলকে নির্দিষ্ট করে দিয়েছে। আমরা পৃথিবীর সকল মানুষকে নিয়ে কথা বলছি না, শুধু বাংলাদেশের মানুষকে নিয়ে। আচ্ছা, এখানে অফ বাংলাদেশ বলতে কি বুঝিয়েছে? এখানে অফ বাংলাদেশ বলতে বুঝিয়েছে যারা বাংলাদেশে বসবাস করে, তাই না, যারা বাংলাদেশের সিটিজেন, ঠিক আছে কিনা? এখন তুমি যদি আমরা এতক্ষণ পর্যন্ত যে নিয়মে করেছি যে একটা রিলেটিভ প্রোনাউন বসালাম, এরপরে কোনো ভার্ব নাই সেজন্য আমি একটা লিঙ্কিং ভার্ব বসালাম, এরপর অ্যাজেটিভটা যুক্ত করে দিলাম অথবা তোমার অ্যাপোজিটিভটা যুক্ত করে দিলাম, সেভাবে যে ক্লজ গঠন করেছি সেই গতানুগতিকভাবে যদি আমি করি, এটার ক্ষেত্রে বিষয়টা ভুল হবে। ঠিক আছে স্যার? এটার ক্ষেত্রে আমাকে লিখতে হবে, আমাকে এটার জেস্টটা বুঝতে হবে যে আসলে অফ বাংলাদেশ দ্বারা কি বোঝাচ্ছে। এখানে অফ বাংলাদেশ দ্বারা বোঝাচ্ছে যারা বাংলাদেশে বসবাস করে, তো সেই কথাটাই আমি লিখলাম যে পিপল হু লিভ ইন বাংলাদেশ। দেখো এটার সাথে এটার কোনো কি নাই, মিল নাই, হ্যাঁ, ভিজুয়াল কোনো কি নাই, মিল নাই, কিন্তু আসলে দুটো বিষয় দিয়ে একই জিনিস বোঝাচ্ছে এবং আমাদেরকে এটা এভাবেই করতে হবে। পিপল হু লিভ ইন বাংলাদেশ আর ভেরি ফ্রেন্ডলি। আমি এখানে কি করেছি, আমি এই যে পোস্ট মডিফায়ারটাকে একটা রিলেটিভ ক্লসে রূপান্তর করেছি। আমরা কিন্তু মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে নাউনের প্রি এবং পোস্ট মডিফায়ারকে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজে পরিণত করে সিম্পল থেকে কমপ্লেক্স করা, সেখান থেকে কিন্তু আমরা এখনও সরিনি। আচ্ছা, এরপর আসো 3 নম্বর সেন্টেন্স। একই, 2 এবং 3 সেম, কিন্তু আমি দুটো এক্সাম্পল দিয়ে দেখিয়েছি যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো। যেমন আমি বললাম দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, এখানে এটা দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী হচ্ছে সাবজেক্ট, ম্যাঙ্গোস হচ্ছে হেড নাউন, দা হচ্ছে প্রি মডিফায়ার, অফ রাজশাহী হচ্ছে পোস্ট মডিফায়ার প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, এখন এই নাউন ফ্রেজটাকে কাজে লাগিয়ে আমাকে কি করতে হবে, এই নাউন ফ্রেজের এই মডিফায়ারটাকে কাজে লাগিয়ে আমাকে একটা রিলেটিভ ক্লজ বানাতে হবে। আমি কি করলাম, ম্যাঙ্গোস অফ রাজশাহী, রাজশাহীর আম। এবার আসো, পিপল অফ বিডি বলতে বুঝিয়েছিল বাংলাদেশে বসবাসরত মানুষ, কিন্তু ম্যাঙ্গোস অফ রাজশাহী দিয়ে কি আমি বুঝাচ্ছি যে রাজশাহীতে বসবাসরত আম, সেটা বুঝাচ্ছি? নিশ্চয় নয়। আমি বোঝাতে চাচ্ছি যে আমগুলো রাজশাহীতে জন্মায়, যে আমগুলো রাজশাহীতে চাষ করা হয়, যে আমগুলো রাজশাহীতে উৎপাদিত হয়। ঠিক আছে না স্যার? আচ্ছা, ঠিক সেভাবেই তোমাকে এটা প্যাসিভ করতে হবে। তুমি সেভাবেই লিখবে দ্য ম্যাঙ্গোস হুইচ আর গ্রোন ইন রাজশাহী। দেখো, অফ রাজশাহী থেকে এটা তুমি কোনোভাবেই পাবে না যদি তুমি সৃজনশীল বা সৃষ্টিশীল না হয়। বুঝতে পেরেছ? সেজন্যই আমি বলেছি যে প্রেপোজিশনাল ফ্রেজকে রিলেটিভ ক্লসে রূপান্তর করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই কী হতে হবে, সৃষ্টিশীল হতে হবে, সৃজনশীল হতে হবে। তাহলে আমি এখানে কি করেছি, প্যাসিভ স্ট্রাকচার ইউজ করেছি, হুইচ আর গ্রোন, কারণ ম্যাঙ্গো জন্মায় না, ম্যাঙ্গোকে জন্মানো হয়, হ্যাঁ, উৎপাদিত হয় ম্যাঙ্গো, ঠিক আছে, সেজন্য প্যাসিভ স্ট্রাকচার ইউজ করেছি। তাহলে হুইচ আর গ্রোন ইন রাজশাহী আর ভেরি টেস্টি। এখানে ল্যাঙ্গুয়েজের উপর কমান্ড থাকতে হবে, আমাকে বুঝতে হবে যে আসলে স্ট্রাকচারটা কেমন হবে, কিভাবে লিখলে আমার অর্থটা ঠিক আসবে। ঠিক আছে, হুইচ গ্রো ইন রাজশাহী যদি আমরা লিখে ফেলি তাহলে কিন্তু সেন্টেন্সটা একটু শেকি হবে, একটু ভুল হওয়ার চান্স থেকে যায়। ঠিক আছে। আচ্ছা, আবার দেখো এখানে হুইচের পরে আমি আর দিয়েছি কেন, এখানে ম্যাঙ্গোসটা প্লুরাল, তাহলে সেজন্য আমি আর দিয়েছি। ঠিক আছে স্যার, ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছো 3 এবং 2 এবং 3। আচ্ছা, এরপর সর্বশেষ যেটা আমরা আলোচনা করব এটা হচ্ছে 4 নম্বরে দ্য জায়ান্ট, GIANT হবে নাকি GAINT হবে, জায়ান্ট হবে সম্ভবত, GIANT, এনিওয়েজ, দৈত্য, হ্যাজ এ গার্ডেন ফুল অফ নাইস ফ্লাওয়ার্স। ভালো করে খেয়াল করো সেন্টেন্সটা। দ্য জায়ান্ট এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে ভার্ব, এটা হচ্ছে একটা স্টেডি ভার্ব এবং হ্যাজটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। কি আছে,
আ গার্ডেন ফুল অফ ফ্লাওয়ার্স। গার্ডেনটা কেমন? ফুল দ্বারা